ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা পূরণে জুলাই গণঅভ্যুত্থানে জনগণ রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে আশুলিয়ায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র শ্রমিক জনতার পরিবারের সম্মানে ঢাকা জেলা বিএনপির জনসভায় তিনি কথা বলেন। ন্যায্যতার রাষ্ট্র গড়তে গণতান্ত্রিক সরকার দরকার উল্লেখ করে তারেক রহমান বলেছেন, জনগণকে দুর্বল রেখে সংস্কার টেকসই করা সম্ভব নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ শ্রমিক ছাত্র জনতার পরিবারের সম্মানে নারকীয় আশুলিয়া শীর্ষক স্মরণসভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। মানুষের ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদী মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন। সংস্কার প্রসঙ্গে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, জনগণকে দুর্বল রেখে সংস্কার টেকসই করা সম্ভব নয়। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। কল্যাণমূলক রাষ্ট্র গড়তে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে, সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। ফ্যাসিবাদী শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় নরসিংদী ক্লাবে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সময় নরসিংদী ক্লাবে জেলায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন তারা। পরে জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে নরসিংদী পৌরসভা মোড়ে গিয়ে আলোচনার সভায় অংশ নেন এনসিপি নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এখনও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছে এনসিপি। আগামী বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি ও তরুণদের জয় জয়কার হবে বলেও জানান নাহিদ ইসলাম। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার তালিকা আজ সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের আগে একথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদের সিদ্ধান্তগুলো আগামীকালের মধ্যেই জানানো হবে। সব দলই একমত হয়েছেন যে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করতে হবে। আপনাদের কাছে লিখিত ভাষ্যটা দেয়া হয়েছে। আমরা এখন এগুলি হচ্ছে গতকাল বিকেলে আলোচনার সারসংক্ষেপ, যেখানে আমরা এসেছিলাম বলে এর বিষয়ে যদি কোনো দ্বিমত থাকে তাহলে সেগুলো আপনারা উল্লেখ করেন এবং সেই হিসেবে আমরা অগ্রসর হব।
বিএনপি ও জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাঙ্গা করেছে মাঠের রাজনীতি। চলছে মনোনয়ন ও ভোটারের মন জয়ের প্রস্তুতিও। তবে মাঠে থাকলেও এখনও তেমন প্রস্তুতি নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাইটিভির সাথে একান্ত সাক্ষাৎকালে রাজনৈতিক নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ধরনের সার্ভে চলতেছে, এই সার্ভেতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে যাতে আমরা মনোনয়ন দিতে পারি সে ব্যাপারে তিনি এবং দলের হাইকমান্ড এ ব্যাপারে তৎপর রয়েছে। সুতরাং বিএনপি যথেষ্ট প্রস্তুতি যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী বিরোধী শিবিরে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও অনেকটা অপ্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত, তবে আমরা যেন তেন প্রকারের কোনো নির্বাচন আমরা শুধু নয় দেশের মানুষও কোনোভাবেই মেনে নেবে না। তার কারণ এর আগে ফ্যাসিবাদী সরকার যেন তেন প্রকার নির্বাচন করেই নির্বাচনের নামে ফ্যাসিবাদী শাসন কায়েম করে তারা ক্ষমতায় ছিল। এই জাতীয় কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ হইতেও দেবে না। প্রায় সবগুলো জেলাতেই আমাদের জুলাই পদযাত্রা সম্পূর্ণ হওয়ার পথে। আমরা এখন সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা, সংগঠনের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে সংগঠনের সাথে আরও যুক্ত করা, এই কাজগুলোতে আমরা নিজেদেরকে ব্যপ্ত রেখেছি। একই সাথে নির্বাচনের পূর্বে সরকারের যে কর্তব্যগুলোর জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে পালন করে তার দিকেই আমরা প্রধানত আমাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছি। নির্বাচনের বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা ফরমালি এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তুতির জায়গা আমরা শুরু করিনি। ক্ষমতায় যাওয়ার স্বাদ গ্রহণ করতে না পারলেও বাম দলগুলো বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তারা। বামপন্থীরা আমরা অলওয়েজ নির্বাচনটাকে যাই, কারণ আমরা তো চাই সমাজের আমূল পরিবর্তন, তার জন্য একটা সমাজ বিপ্লব সংগঠিত করতে চাই। কিন্তু তার আগে আমরা আন্দোলনের মধ্যে থাকি, আন্দোলনমুখী পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশ নেই। আমাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি আছে। আমরা গত 2008 এবং 2018-তে যেসব সংসদীয় আসনে আমরা নির্বাচন করেছিলাম সেসব আসনে আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। এর বাইরেও গত কবছরে পার্টি আরও বেশ কিছু অঞ্চল গড়ে উঠেছে যেখানে পার্টি রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজের বিস্তৃতি ঘটেছে। আমরা সেসব এলাকা এক ধরনের সাংগঠনিক কাজ, প্রাথমিক গণসংযোগ এটা আমরা অব্যাহত রেখেছি। বাকিটা নির্বাচন তারিখটা নির্দিষ্ট হলে আমার ধারণা প্রস্তুতির কাজটা আরও বেশি এটা গতি পাবে। এটা ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে, আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সে হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন 42টি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি। সবকিছু বিবেচনায় নিয়ে 39 আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। আমরা 64টা জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করছি, সেটি হচ্ছে 4,20,000। ঠিক আছে, 4,20,000 ভোটার ধরে আমরা এটার উপরে আছে কিছু, নিচে আছে কিছু। তো দেখা গেছে যে 4,20,000-এর উপরের যেই আসনগুলো বা জেলাগুলো, সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই, শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে, যার কারণে বাকিগুলোর বাড়ানোর যে প্রস্তাব সেটি তারা দেয়নি। আর অ্যাভারেজের নিচে যে কয়টা আছে, শুধুমাত্র দেখা গেছে যে বাগেরহাট এর এইটা যদি আমরা একটা কমাই তাহলে মোটামুটিভাবে অ্যাভারেজের কাছাকাছি থাকে, আর বাকিগুলি যদি কমাই তাহলে অ্যাভারেজের অনেক বেশি উপরে উঠে যায়। তো এই হলো ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনের ভিতরেই আপনার তারা কি বলে যে এই দুই জেলারই আসন এফেক্ট হয়েছে, আর ম্যাথমেটিক্যালি আর বাকি জেলার আসনগুলো তারা হ্রাস বৃদ্ধির প্রস্তাব করে নাই।
প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে 2টি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের পর তিনি সব কথা বলেন। তিনি জানিয়েছেন, প্রবাসীদের অনেকের এনআইডি ও নিবন্ধন নেই। অনলাইনের মাধ্যমে তারা যেন এই কাজ সম্পন্ন করতে পারে সেটি নিশ্চিত করার দাবি করা হয়েছে। পরে ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী অনেকের এনআইডি নেই, তাই 14 দেশে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের জন্য হুমকি মনে করে ফেক নিউজ ও এআই নিউজ রোধে ইসি কাজ করছে বলেও জানায় ইসি। আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, তাদের উষ্মা প্রকাশ করছেন যে তাদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করা হবে এই নির্বাচনে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু তারা কোনো আপডেট তারপর থেকে পাচ্ছেন না। নির্বাচন কমিশনের সাথে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ নাই। তো তারা আমাদের সাথে বলছেন তারা কিভাবে আপডেট পেতে পারেন, কবে তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন, প্রক্রিয়া কি হবে, সেই জিনিসগুলো জানতে চান। আনুপাতিক হারে নির্বাচনকে নৈর্ব্যক্তিক ভোটিং পদ্ধতি বলে আখ্যায়িত করেছেন বক্তারা। এর ভালো ও মন্দ দুটো দিকই পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বক্তারা। তাদের মতে, গত 1 বছরে সরকার যথোপযুক্ত সাফল্য দেখাতে পারেনি, তাই রাজনৈতিক নৈরাজ্য বন্ধ করতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত। রাজধানীতে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। যারা রয়েছেন রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেসি ডেইজ বাংলাদেশ। সবাই বক্তারা বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে ফেসিবাদের মতো আর যাতে কেউ দেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিষ্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। এইটা যদি আমি না করি তাহলে সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি। যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেসিবাদ যাতে সুযোগ নিতে না পারে, তাই দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে হবে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তাদের নাম পরিচয় প্রকাশ করেছেন। এই নিয়োগকর্তারা যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ দিবেন তার আগে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। এই ইন্টারিম গভর্নমেন্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা। খুব দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষে এই সরকারের নির্বাচনমুখী হওয়া উচিত। অন্তত ঘোষিত সময় যেন কোনোভাবে পার না হয়। 5 তারিখের মধ্যে যদি পরিষ্কার না করে তাহলে আমাদের একটা মাত্র পথ থাকবে, শক্ত আন্দোলন বা রাজপথে নামা, এবং রাজপথে একবার নামলে প্লিজ আমরা যেন আর ফেব্রুয়ারিতে না আটকাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এই দিন ধার্য করেন। এই মামলায় 30 জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে 24 আসামি পলাতক। আবু সাইদপুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 6 আগস্ট দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এ সময় মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা। পরে ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে, কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না
কে সেখানে উপস্থিত ছিলেন, কে ছিলেন না, তার পক্ষে এটা করা সম্ভব কিনা, এই জাতীয় বক্তব্য রেখেছেন। আমরা এই বক্তব্য খণ্ডন করে উত্তর দিয়েছি। আমরা যে বিষয়টা বলেছি যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির স্ট্রাকচারটার মানে এই নয় যে কাউকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। গত 28 জুলাই রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় 30 আসামির মধ্যে এখনও পলাতক রয়েছেন 24 জন। কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও, ভিডিও, সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট, সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে। আর এদিন সকালে এ মামলার 6 আসামিকে কারাগার থেকে পিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন এসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অপু সেতপু, মাই টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের মানুষের লড়াইয়ের স্বীকৃতি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন নেই জানিয়ে এই খসড়া সনদ প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আগামীকালের মধ্যে ঘোষণাপত্র ও সনদ না দিলে 1 আগস্ট রাজধানীর শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টনে আপ বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। বিগত সরকারের আমলে সমস্ত লড়াই সংগ্রামকে স্বীকৃতি দেওয়ারও জোর দাবি জানিয়েছেন তিনি। বলেন, জুলাই সনদ হতে হবে পূর্ণাঙ্গ আইনগতভাবে বাধ্যতামূলক ও গণ আকাঙ্ক্ষা ভিত্তিক। জুলাই সনদের খসড়া দিয়েছে, সেই খসড়াটা আমরা প্রত্যাখ্যান করেছি এই কারণে যে খসড়ার মধ্যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস সেই ধারাবাহিকতা আসে নাই। খসড়াটা মূলত একটা সুপারিশের মতো মনে হয়েছে। আমরা সুপারিশ চাই না, বরং আমরা বলেছি যে একটা সনদ জারি করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচন হতে হবে সেই সনদের ভিত্তিতে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড থেকে খালাসে মোবারক হোসেন আপিল করেন। দুটো চার্জের, একটা হলো চার্জ 1 কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ 33 পারসনস অ্যান্ড কিলিং দেম, আর চার্জ নাম্বার 3 যেটা ওটাতে সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স, আর 3 নম্বর চার্জ যেটা ছিল এই 3 নম্বর চার্জে একজন নাম কি যেন আব্দুল খালেক আব্দুল খালেক তাকে মেরে ফেলার তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই। ঢাকার গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। সকালে জেএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2,25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এসএম আরিফের রিপোর্ট। ২৬ জুলাই সাবেক এক সংসদ সদস্যের গুলশানের বাসায় চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন 5 জন। এই ঘটনায় গুলশান থানায় 6 জনকে আসামি করে মামলা করা হয়। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় সোমবার অভিযান চালায় পুলিশ। তার বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে।
তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপির এই মুখপাত্র জানান, গত 6 মাসে গড়ে 70টি এ ধরনের অপরাধের অভিযোগ পেয়েছে পুলিশ। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। অপরাধ মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড 4টি, শিল্প মন্ত্রণালয় 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 2টি, বাণিজ্য মন্ত্রণালয় 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয় 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতিমধ্যেই 19টি সংস্থা যুক্ত হয়েছে, আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেইড ফাইবার সম্পর্কিত কাঁচামাল এই শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হয়েছে।